হ্যালো ফ্রেন্ডস, আমি সায়ন। শুরু করছি নতুন একটি গল্প, বালির চড়ে বালিকা। এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক এবং আমার নিজের রচিত, এবং গল্প পাঠটি আমার নিজের কণ্ঠে। সেদিন ছিল শনিবার দিন। বেশ একটু বেলা করে ঘুম থেকে উঠলাম, কারণ অফিস যেতে হবে। অফিস 11টায়। সেই মতো ঘুম থেকে উঠে দেখি টিপটিপ করে বৃষ্টিই পড়ছে। অফিস যেতে আর মন চাইল না, এমনি শনিবার, তারপরে হাফ ডে। বসকে একটা মেল করে দিলাম যে আজ আমি অফিস যাচ্ছি না, রবিবার ছুটি থাকে, সোমবার একবার অফিসে যাব। সেই মতো ঘুম থেকে উঠেই এক কাপ চা নিয়ে বারান্দায় বসলাম। বাবা এসে বললেন, এই সায়ন, এক কাজ করতে পারিস, তোর তো মামার বাড়ি একটু যেতে পারিস। ওখানে এখন বেশ নদীতে ইলিশ উঠছে, বর্ষাকাল, আর তোর মামাও তো নদীতে মাছ শিকার করে। আর তুই যেতে পারিস, মামা বারবার চিঠি করছিল, তাই আমি তোকে বললাম আর কি। আর আজকে তুই তো শুনলাম অফিসে মেল করেছিস, অফিসে যাবি না, তুই একটু যা না, মামার বাড়িতে ঘুরে সোমবার সকালেই নাই বেরিয়ে আসবি। বাবার এই কথাটি মাথার মধ্যে বেশ ঘুরপাক খেতে লাগলো। না, মন্দ হয় না। মামার বাড়িতে গেলেও কিছু ইলিশ মাছ আনা যায়, এবং অনেক দিন হয়ে গেল মামার বাড়ি যাওয়া হয় না। মামার বাড়ি বলতে মামা আর মামি, দুই স্বামী স্ত্রী থাকে, মাত্র কোনো ছেলে পুলে নেই। আর মামা একটাই। তবে হ্যাঁ, মামা বেশ রোমান্টিক লোক। প্রত্যেক দিন রাতে নদীতে মাছ শিকার করতে যায়। একটা নৌকোও আছে, সেই নৌকো নিয়ে মামা নদীতে প্রত্যেকদিন মাছ শিকার করতে যায়। আমি আর বেশ সময় দিলাম না, তড়িঘড়ি ঘরের মধ্যে গিয়ে ব্যাগ গুছিয়ে ফেললাম। একটা টর্চও নিলাম, কেননা মামার বাড়িটা তো গ্রামে, ওখানে তো ইলেকট্রিসিটি নেই। সঙ্গে একটা টর্চই রাখি। এই মতো রেডি হয়ে বাবাকে বললাম, বাবা আমি বেরিয়ে পড়ছি। বাবা বললেন, হ্যাঁ, যা বাবা, একটু সাবধানে যাবি, আর বেশি রাত করবি না, চলে যা। আর সোমবার সকালে তুই একবারে ভোরে ভোরে বেরিয়ে বাড়িতে আসবি, এসে তারপর এখান থেকে হয়ে আর অফিসে যাবি, কেমন? সেই মতো বেরিয়ে পড়লাম মামার বাড়ির উদ্দেশ্যে। তখন বিকাল 4টে বাজে। টিপটিপ বৃষ্টি পড়ছে বটে, কিন্তু মামার মামি আমাকে দেখে খুব খুশি, যেহেতু আমি ওদের একমাত্র ভাগনা। সেই মতো মামার মামি আমাকে খুব আদর যত্ন করলো। কিন্তু মামাকে বললাম, মামা রাতে তোমার সঙ্গে আমি নদীতে যাব মাছ শিকার করতে। মাছ শিকার করতে পারি আর না পারি, অন্তত রাতে নদীর মধ্যেখানে একটু অন্য অনুভূতি পাওয়া যাবে। নদীর জল, নদীর ঢেউ খেলবে, আর তুমি মাছ ধরবে, আর এমনি তো পূর্ণিমার চাঁদ উঠেছে, দেখতে ভালো লাগবে। আমি সেই মতো তোমার সঙ্গে যাবো মামা। না, প্রথমে মামা না না বললেও পরে মামির তাড়নায় মামা বলল, ঠিক আছে, যাবি, তবে দেখ, নদীর ব্যাপার তো, আর তুই বাবা কলকাতা থাকিস, এই সাঁতার টাতার জানিস না, যদি বাই চান্স নদীতে পড়ে টড়ে যাস, কি হবে বলতো? মামাকে আমি সময় দিয়ে বললাম, তোমায় কে বলেছে আমি সাঁতার জানি না? আমি তো কলকাতায় সাঁতার শিখেছি।
আমাদের কলকাতার সাঁতার শেখার স্কুল আছে, আমি সাঁতার শিখেছি, সাঁতার আমি জানি, তুমিও চিন্তা করো না। আর একদিনের এক রাতের ব্যাপার, আমি পড়ে যাব কেন, আর আমার বিপদ আসবে কেন, তুমি তো সঙ্গে আছোই। মামি বলে উঠলেন, এই তুমি এত বিরক্ত করছো কেন? একটা ছেলে এতদিন পরে ভাগনা ছেলে এসছে, ওকে নিয়ে একটু নদীতে যাবে, ও একটু যাবে বলে একটু বায়না করছে, আর তুমি ওরম করছো কেন? যাও, ওকে নিয়ে যাও। এই কথা শুনে মামা আর না করতে পারল না। সেই মতো রাতে মামার সঙ্গে বেরিয়ে পড়লাম মাছ শিকারের উদ্দেশ্যে। মামার ডিঙি নৌকোটা বেশ নদীর ধার থেকে চলতে শুরু করলো। ধীরে ধীরে চলে এলো একটি বড় নদীর মধ্যেখানে। চারিদিকে শুধু জল আর জল, বিপুল জলরাশি। নৌকোটা হালকা দুলছে, আর একটা চাঁদ উঠেছে আকাশে। কি সুন্দর লাগছে দেখতে। নদীর জলগুলো ঝিকমিক ঝিকমিক করতে শুরু করলো। খুব মজা লাগছিল আমার। যাক, অনেকদিন পরে শহর থেকে বেরিয়ে এই গ্রামে একটা মজাও পাচ্ছি। কিন্তু কিছুক্ষণ পরে চাঁদের আলো ডুবে গেল। ইতিমধ্যে মামা নদীতে জালও পেতে দিয়েছে। বেশ কিছু খয়রা মাছ, ইলিশ মাছ আর কিছু নদীর নোনা মাছ কিছু মামা ধরে নৌকোর খোলে রাখতে শুরু করেছে। মামাকে প্রশ্ন করলাম, মামা এই এই আস্তে আস্তে চাঁদটা ডুবে গেল কেন, আর মেঘে ঢাকা দিল চাঁদটাকে, এরম মনে হচ্ছে। মামা বলে উঠল, হ্যাঁ, ওই আকাশে মেঘ করেছে বুঝলি, তাই নদীর চাঁদটাকে দেখা যাচ্ছে না। আর তুই বাবু ভয় পাস না, তুই নৌকোর মধ্যিখানে বস, আমি যা করার করছি। সেই মতো আমি নৌকোর মধ্যিখানে বসলাম। ধীরে ধীরে আকাশটা গেল কালো মেঘেছে। আস্তে আস্তে একটা কনকনে বাতাস বওয়া শুরু করলো। বাতাসটা ধীরে ধীরে ঝড়ের আকার নিতে শুরু করলো। প্রথমে তো কয়েক ফোঁটা বৃষ্টি পড়লো গায়ে তীরের মতো। মামাকে বললাম, মামা বৃষ্টি পড়ছে আর একটা হাওয়া উঠেছে, বেশ ভয় করছে মামা, কোনো সমস্যা নেই তো? মামা আমাকে সবাই দিয়ে বলল, না না, সেরকম কিছু ভয় নাই, একটু মেঘ করেছে, হাওয়া উঠেছে, ও কেটে যাবে, আকাশ একটু পরে দেখ না পরিষ্কার হয়ে যাবে, সেরকম কিছু ভয় নাই, তুই ভয় পাবি না, মধ্যিখানে বস, আমি তো আছি। মামার মুখের কথা মনে হয় শেষ হলো না, তার মধ্যে কতক্ষণ দমকা ঝোড়ো হাওয়া এসে নৌকোটাকে উথাল পাথাল করতে শুরু করলো। নৌকোয় বেশ কিছু জল উঠতে শুরু করলো, নদীর জল। নৌকোটা টলমলো করছে। মামাকে বললাম, মামা মামা এ নৌকো কি ডুবে যাবে? কি হচ্ছে? তুমি ধারে নিয়ে চলো, একটা কিনারায় আমাদেরকে নিয়ে চলো। মামা বলে উঠল, হ্যাঁ, একটু ভয় করছে, এই ঝড়টা বেশ গতি বেড়েছে জানিস, তুই এক কাজ কর, নৌকোর কোনোটা ডালি ধরে ভালো করে শক্ত করে ধরে ঝুলে থাক, তাও আমি দেখছি। এই না বলতে বলতে আকাশ থেকে গড় গড় করে মেঘের আওয়াজ, মুষলধারে বৃষ্টি, আর সেই সঙ্গে সঙ্গে জোরে হাওয়া বইতে শুরু করলো। নৌকোটার অর্ধেক জল ঢুকে গেল নৌকোর মধ্যে। আমি বুঝলাম এই নৌকোটা মনে হয় ডুবে যাবে। মামাকে বললাম, মামা এই নৌকো মনে হয় ডুবে যাবে, চলো দুজনে ঝাঁপ দিয়ে কোনো ডাঙার দিকে উঠি। মামা বলল, হ্যাঁ, এই নৌকো আর ডাকবেন না বাবা, ঝাঁপ দিয়ে আমার সঙ্গে, সামনেই একটা বালির চড় আছে, ওই চড়াই উঠে যাব। সেই মতো নৌকোয় ঝাঁপ মারলাম। ঝাঁপ মেরে সাঁতার দিয়ে উঠলাম একটা চড়ে। সেই চড়টা পুরোটাই সাদা বালি দিয়েই। কিন্তু তখন রাত অনেক গভীর আর প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে। ওহ, বৃষ্টির ফোঁটা তো নয়, যেন গায়ে পড়ছে তীরের মতো। মামাকে বললাম, মামা এই এত জোরে বৃষ্টি আর এই ফাঁকা চড়, ধুধু করছে, চারিদিকে জল আর জল, মধ্যেখানে এইটুকু চড়, এখানে নদীর চড়ে কোথায় যাব আর কিভাবে বাঁচবো? মামা আমাকে সবাই দিয়ে বললেন,
আরে ভয় পাস না খোকা, আমি তোর সঙ্গে আছি, তুই আমার সঙ্গেই থাক, কিছু না কিছু একটা ব্যবস্থা তো হয়ে যাবে। হঠাৎ হঠাৎ আমার চোখে পড়লো যেন চড়ের দূর প্রান্তে একটা আলো দেখা যাচ্ছে। আমি বললাম, মামা দেখতে পাচ্ছ ওই ওই দূরে চড়ের দূর প্রান্তে একটা আলো না? মামা বললেন, হ্যাঁ রে, তুই ঠিক দেখেছিস, আমিও দেখতে পাচ্ছি একটা আলো। চল, মনে হয় ওখানে কেউ মাছ ধরতে এসেছে, ওদের সঙ্গে দেখা করে একটা নদী পারাপারের ব্যবস্থা করতেই হবে। সেই মতো আমরা এগিয়ে চললাম ওই আলোর উদ্দেশ্যে। আলোটাও ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো। দেখলাম দেখলাম একটা কম বয়সী মেয়ে, একটা কম বয়সী মেয়ে হাতের লণ্ঠন নিয়ে কি যেন নদীর চরের কাঁকড়া ধরছে। আমরা তো অবাক, এত ঝড় বৃষ্টির মধ্যে একাকী এত বড় একটা চড়ে, তাও বালুর চড়, যার চারিদিকে জল আর জল, কোনো কুল কিনারা নেই। সেই চড়ের মধ্যেখানে একাকী একটা মেয়ে এই কাঁকড়া ধরছে, আশেপাশে কেউ নেই। আমি প্রশ্ন করলাম, কি নাম তোমার? তুমি এত রাতে নদীর চড়ে করছোটা বা কি? একটা উত্তর এলো, বাবু আমি এই 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 পাশের গ্রামে, খন্দকাটা গ্রামে থাকি। আমার গ্রামটির নাম খন্দকাটা। এই গ্রাম থেকে এসেছিলাম আর কি। আমি তো প্রায় আসি এই চনে মাছ ধরতে। আর আপনাদের তো চিনলাম না, আপনারা কোত্থেকে এসছেন বাবু? আমার তো সারা শরীর ঠান্ডায় ক্লপ করে যাচ্ছে। এত ঠান্ডা হাওয়া আর বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে কি বলবো। আমি বললাম, আমি শহর থেকে এসেছিলাম, আমার নাম সায়ন। এই মামার বাড়িতে মামার সঙ্গে মাছ ধরতেছিলাম নদীতে। আমাদের নৌকোটা ডুবে যায় এই ঝড়ের কবলে পড়ে। আমরা এই চড়ে উঠে কোথায় যাবো বুঝতে পারছিলাম না, তাই আমরা তোমার এই আলো দেখতে পেয়ে তোমার কাছেই আসি। যাকে তোমাকে তুমি বলছি বলে কিছু মনে করছো না তো? না বাবু, আমি মনে করবো কেন? আমার বয়স কম, আমি কচি বয়সের মেয়ে। আমি এই বাবা মার পেটের ভাত জোগাতে এই চড়ে আসি মাছ ধরতে। কোনো ভয় নেই বাবু। এই চর থেকে সাঁতার দিয়ে কিছুটা গেলেই আমার গ্রাম। আমার গ্রামটার নামই খন্দকাটা। সবাই খুব একটু ভয় পায়, কিন্তু ওই গ্রামে আমি থাকি বাবু। চলুন আমার সঙ্গে চলুন, জামা কাপড় পাল্টে ভালোভাবে সুস্থ করে হয়ে ঘুম দিয়ে উঠে সকালে বাড়ি যাবেন খন। মামাকে প্রশ্ন করলাম, মামা মেয়েটি যা বলছে কি ওর বাড়ি যাওয়া যাবে, বা কি ভাবছো তুমি? মামা বললেন, আরে ওই তো কথা, ওরা যখন বলছে ওদের বাড়িতে যাই চল। কারণ এখানে রাতেরবেলা থাকলে আমরা যে ঠান্ডা হাওয়া আর ঝড়ের মধ্যে মারা যাব। তারপর নদীর বান বাড়লে জল উঠে যাবে এই চরটাতে, তখন চর ডুবে যাবে। কোথায় যাব আমরা? চল চল ওর বাড়িতে যাই। এই বলে মামার সঙ্গে ওই ওই মেয়েটার সঙ্গে সাঁতার দিয়ে মামাকে নিয়ে উঠে গেলাম ওই গ্রামে। কিন্তু কোথায় গ্রাম, কোথায় গ্রাম? কোনো গ্রাম নেই। যখন সাঁতার দিয়ে পাড়ে উঠি, একটা বড় বট গাছ। সেই বট গাছটার গোড়ায় একটা পোড়া কাঠ দিয়ে একটা কুঁড়ে ঘর বানানো। আবার দেখেই বুঝতে পারছিলাম তখন বৃষ্টি থেমে গেছে, হালকা চাঁদের আলো ফুটেছে। আমি পরিষ্কার বুঝতে পারছি এটা একটা শ্মশান। আমি প্রশ্ন করলাম, এই মেয়ে, তুমি এখানে আমাদের নিয়ে এলে, এটা কোথায় গ্রাম, আর আর কোথায় বা তোমার বাড়ি? মেয়েটি খিলখিল করে হেসে উঠল। এটাই আমার বাড়ি বাবু, এটাই আমার বাড়ি। এই 5 থেকে বয়ে গেছে যে রেল স্টেশন দেখতে পাচ্ছেন, এখানে যত লোক মরে সবাই তো এই বাড়িতেই থাকে।
তাদের কারোর গলার উপর থেকে ট্রেনের টাকা চলে যায়, কারোর পেটের উপর থেকে ট্রেনের চাকা চলে যায়। তারা সবাই এখানে থাকে, আর সবাই এখানে আছে আছে কেউ কেউ গেছে শিকারে, মাছ ধরতে, মুরগি ধরতে, কাঁচা মাংস খেতে। আর আপনারা যখন এসছেন, আপনাদেরকেও কিছু না কিছু খাবে। হঠাৎ আমি দেখলাম যে মেয়েটা যেন কোথায় মিলিয়ে গেল। মামাকে বললাম, মামা কি করবে, এতগুলো মনে হয় ভূতের খপ্পরে পড়েছি। ততক্ষণে মামা বলল, শোন বাবা, চল দৌড় লাগাই, পাশে কোথাও কোনো গ্রাম পেয়ে যাব। সেই মতো আমরা মা ভাগনা দৌড়তে শুরু করলাম, কিন্তু মনে হচ্ছিল যেন পেছন থেকে যেন ধাওয়া করেছে আমাদেরকে ধরার জন্যে। আমরা তখন দৌড়ে এসে পড়ি একটা শিব মন্দিরের কাছে, সেটা একটা গ্রাম। সেই গ্রামটি দেশে পড়ার পরে শিব মন্দিরে পুলিশ বলল, কে, কারা তোমরা? আমরা বললাম, আমরা আমরা জেলে, আমরা মাছ ধরতে এসেছিলাম আমার সঙ্গে। এই নৌকো ডুবে যাওয়াতে আমরা এসে উঠি ওখানে, কিন্তু ওই খন্দকাটা গ্রামে একটা মেয়ে আমাদের ডেকে নিয়ে আসে। হ্যাঁ, খন্দকাটা গ্রাম? ওটা খন্দকাটা গ্রাম নয়, ওটা খন্দকাটা শ্মশান। যত মানুষ ট্রেনে কেটে মরে ওখানেই পড়ানো হয়, তাই ওই জায়গার নাম দেওয়া হয়েছে খন্দকাটা শ্মশান। যাক, যখন বেঁচে ফিরেছ, এই শিব মন্দিরে এসে রাত কাটাও, সকালে উঠেই আবার বাড়ি চলে যাবে। আমরা সব বুঝতে পারলাম যে আমাদের সঙ্গে কি ঘটেছিল। হাই ফ্রেন্ডস, আমি সায়ন। যদি গল্পটি ভালো লাগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। নমস্কার, ধন্যবাদ, থ্যাংক ইউ।